রাজধানী মিরপুরে আবারও বেপরোয়া কিশোর গ্যাং, দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া, অতর্কিত হামলা ভাঙচুরে আতঙ্কে স্থানীয়রা। ইতালিতে স্ত্রী সন্তান সহ প্রবাসী বাংলাদেশিকে হত্যায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ। নোয়াখালী গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি। নতুন নতুন কৌশলে চলছে বিএসএফ এর পুশ ইন চেষ্টা। সীমান্তে বাড়ছে অস্থিরতা, বিজিবি স্থানীয়দের সহায়তায় ফেরত নিতে বাধ্য হচ্ছে ভারত। নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় বালু উত্তোলনের মহোৎসব, রাজনৈতিক ছত্রছায়ায় কোটি টাকা লুট, অস্ত্রের মহড়া, সংঘর্ষে আতঙ্কে জনপদ। বিদ্যুৎ গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধির ধাক্কা তৈরি পোশাক খাতে। বন্ধ চট্টগ্রামের অনেক মাঝারি কারখানা, বিশ্ববাজারে পিছিয়ে পড়ার শঙ্কা। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। সেই সঙ্গে শুভ সকাল তামান্না এবং রৌফ। শুভ সকাল। যারা আর্জেন্টাইন ফ্যান তারা নিশ্চয়ই এত সকাল সকাল উঠে প্রস্তুতি নিয়ে শুধু আর্জেন্টাইন ফ্যান না, এখানে আজকে কিন্তু আসলে দুইটা বিগ ম্যাচ। একদিকে আর্জেন্টিনা ম্যাচ 8টায় এবং অলরেডি কিন্তু CR7 মাঠে কিন্তু হয়ে গিয়েছে খেলার অলরেডি। হ্যাঁ, এবং সেই জায়গায় এখন পর্যন্ত গোলশূন্য সমতা রয়েছে, অর্থাৎ কোনো দলই এখনো গোল করতে পারেনি, কলম্বিয়া কিংবা পর্তুগাল। যেমনটি আসলে আশা করা হচ্ছিল যে পর্তুগাল হয়তো এই ম্যাচে বেশ ভালোভাবে দাপটের সঙ্গে জিতে যাবে, তবে সেই জায়গায় কিন্তু পাল্টা শঙ্কার কথাও ছিল যে কলম্বিয়া আসলে যেরকম আসলে খেলেছে, ওরা যেভাবে আসলে প্রতিপক্ষকে ঘায়েল করেছে, এই ম্যাচে হয়তো একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আর তাছাড়া হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল ছাড়া লাতিন আমেরিকার অন্য যে দলগুলো রয়েছে, আপনি এদিকে প্যারাগুয়ে কিংবা ইকুয়েডর কিংবা কলম্বিয়া, এরা যে ধরনের ফিজিক্যাল ফুটবল খেলে অভ্যস্ত, সেটি কিন্তু আসলে ইউরোপিয়ান ফুটবল স্টাইলের সঙ্গে সেভাবে যায় না, এবং সেটি আসলে পর্তুগালকে ভোগাবে, যেমনটি আসলে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। এবং যদি স্ট্যাটস নিয়ে চিন্তা করা যায়, সেখানেও কিন্তু পর্তুগাল যে খুব সুবিধাজনক অবস্থান তৈরি করতে পেরেছে নিজেদের, সেটিও কিন্তু আসলে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। এপাশে যদি আবার আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা বলতে হয়, সেখানেও কিন্তু আসলে বেশ ভালো রকমের পরিবর্তনের জায়গা রয়েছে, যেমনটি আসলে শুনলাম যে মেসির ওঠার সম্ভাবনা খুবই কম। মেসি হয়তো আজকে মাঠে নামবে না। ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে যে শুরুর একাদশে লিওনেল মেসি আসলে থাকছেন না। সেই জায়গায় আবার ডিফেন্সেও কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। লিজান্দ্রো মার্টিনেজ, কুতি রোমেরো, এদেরকেও হয়তো না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুতি রোমেরোর ব্যাপারটি আসলে ইনজুরি, আর লিজান্দ্রো মার্টিনেজকে সম্ভবত নকআউট পর্বের জন্য কিছুটা রিল্যাক্স রাখার জন্য হয়তো তাকে এই ম্যাচে যেহেতু আগের ম্যাচে খুব সম্ভবত সে হলুদ কার্ড খেয়েছে, খুব সম্ভবত সেই হলুদ কার্ডটিও একটি প্রভাবক হিসেবে কাজ করছে। সেই সঙ্গে আবার বেশ কিছু ফরমেশন আসলে ঝালিয়ে নেওয়ার সুযোগ যেহেতু আর্জেন্টিনার সামনে রয়েছে, ইতোমধ্যে তারা রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও সুনিশ্চিত। সেই জায়গায় তারা একটু বাজিয়ে দেখতেই পারে তাদের দ্বিতীয় সারির দলটি আসলে কেমন করে। সেই জায়গায় মার্কোস সেনেসি আছে এবং লো সেলসো আছে, জিওভানি লো সেলসো আছেন, তাদেরকে হয়তো খেলিয়ে দেখতে চাচ্ছেন লিওনেল স্ক্যালোনি যে বিভিন্ন ফরমেশনে আসলে কেমন করতে যাচ্ছে। তবে ফরমেশনে কিন্তু আসলে তেমন পরিবর্তন হতে যাচ্ছে না। আজকের ম্যাচটাতে আসলে বোঝা যাবে যে আর্জেন্টিনা আসলে কেমন খেলে, যেহেতু মেসি আজকে ওঠার সম্ভাবনা খুবই কম, মাঠে নামার সম্ভাবনা খুবই কম, হয়তোবা শেষ সময়ে তাকে মাঠে নামাতেও পারে। এখন দেখা যাক, যেহেতু 8টার দিকে বাংলাদেশ সময় 8টায় এই খেলাটি অনুষ্ঠিত হবে, মানে শুরু হবে, এবং নিশ্চয়ই যে জায়গাগুলোতে ম্যাচ দেখানোর জন্য বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যদিও বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, এক ধরনের উত্তেজনা চলছে। আমরা নানান খবর জানবো, আজকে অনেক খবর আমাদের কাছে আছে। শুরুতে একটু আমরা অন্যান্য বিষয় নিয়ে একটু দর্শকদের জানাতে চাই। আসলে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল লড়ছে কলম্বিয়ার সঙ্গে। কিছুক্ষণ বাদে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ এশিয়ার দেশ জর্ডান। ম্যাচগুলো ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দার সামনে জড়ো হয়েছেন সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে আছেন জিসান আহমেদ, টিএসসিতে গোলাম মোর্শেদ, আর ডেফোডিল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী KM সনি। প্রথমেই যাচ্ছি জিসানের কাছে। দর্শক, আমরা প্রথমে যাচ্ছি গোলাম মোর্শেদের কাছে। গোলাম মোর্শেদ, শুভ সকাল আপনাকে। আপনি টিএসসিতে আছেন, আপনার কাছে একটু জানতে চাই, এখন কিন্তু ইতোমধ্যেই খেলা চলছে, পর্তুগালের খেলা চলছে, এবং সেই সাথে 8টার দিকে কিন্তু আর্জেন্টিনার খেলাও শুরু হয়ে যাবে। যেহেতু বাংলাদেশ বলতেই আসলে আর্জেন্টিনা, ব্রাজিল এবং পর্তুগালের ভক্ত সমর্থকদের উন্মাদনা চলে। আপনার কাছে একটু জানতে চাই, টিএসসি চত্বরে এখন কি অবস্থা দেখছেন, ভক্ত সমর্থকদের উন্মাদনা কেমন দেখছেন?
ধন্যবাদ। টিএসসির বর্তমান পরিস্থিতি আমরা যেমনটি জানেন যে সকাল 5:30 থেকে পর্তুগালের খেলা শুরু হয়েছে কলম্বিয়ার বিপক্ষে। গ্রুপ শীর্ষেও স্থান নির্ধারণী ম্যাচ এটি, এবং এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই এখানে রাত থেকেই কিন্তু দর্শক সমাগম শুরু হয়েছে, এবং যেমনটি দেখা গিয়েছে যে এই মুহূর্তে খেলা চলমান রয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলমান রয়েছে, এবং এই ম্যাচে টিএসসিতে যেমনটি দেখা যায় প্রতিনিয়ত আমরা বিগত কয়েকটি ম্যাচে বা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকেই যেমনটি দেখতে পাচ্ছি যে টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে যখন থেকে খেলা দেখানো হচ্ছে, সেই খেলা দেখতে রাত থেকেই মূলত ভিড় জমা শুরু হয়। এবং আজ যেহেতু একপাশে একই সাথে অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি দুই মহাতারকা মাঠে নামছেন, সেই অনুযায়ী কিন্তু আজকের যেই দর্শক সমাগম হওয়ার কথা ছিল এখন পর্যন্ত তো কিন্তু পর্তুগাল ম্যাচে সেই দৃশ্যটি দেখা যাচ্ছে না, এবং পর্তুগালের সমর্থকদের তুলনায় কিন্তু আর্জেন্টিনার সমর্থক এই টিএসসি চত্বরে সব থেকে বেশি দেখা যাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই আশেপাশের চিত্র যদি আমি দেখানোর চেষ্টা করি যে সম্পূর্ণ টিএসসি বা টিএসসির আশপাশের এলাকা সম্পূর্ণভাবেই কিন্তু আর্জেন্টিনা বা আর্জেন্টিনার জার্সি পরিহিত যে সমর্থকরা রয়েছেন তাদেরই সব থেকে বেশি সমাগম দেখা যাচ্ছে, এবং পর্তুগালের খেলা চলমান রয়েছে। সেই ক্ষেত্রে পর্তুগালের সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু টিএসসির যেই পায়রা চত্বর রয়েছেন সেই পায়রা চত্বরের সামনে দাঁড়িয়ে আছেন, এবং জায়ান্ট স্ক্রিনের সামনে তারা খেলা দেখছেন। কলম্বিয়ার বিপক্ষে পর্তুগাল হাড্ডাহাড্ডি এক লড়াই হচ্ছে, যেমনটি দেখা যাচ্ছিল প্রথম অর্ধ পর্যন্ত আমরা যেমনটি দেখেছি যে দুই দলই আসলে কিছু সমানে লড়াই করছেন, এবং দুই দলই আসলে সমান অ্যাটাক করে যাচ্ছেন। এবং যেমনটি দেখা গিয়েছে যে এই ম্যাচে অনেকগুলো মিস হয়েছে বল, এবং অনেকগুলো সহজ সুযোগ দুই দলই কিন্তু মিস করেছেন। এবং বলছিলাম যেমনটি যে এই টিএসসির আশেপাশের এলাকার যে পরিস্থিতি, রাত 3টা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোক সমাগম অনেকটাই হয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি আমার কাছে টিএসসি এলাকা থেকে। মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা যেতে চাই যে আমরা আমাদের আরেক সহকর্মীর কাছে একটু যেতে চাই, কেএম সনির কাছে যেতে চাই, তিনিও যুক্ত আছেন। সনি, আপনার কাছে একটু যুক্ত হতে চাই। আমাদের কেএম সনি খুব সম্ভবত আমাদের ত্রুটির জন্য যুক্ত এখনো হয়নি, আমরা একটু পরে তার সাথে যুক্ত হবো। আমরা একটু জিসানের কাছে যুক্ত হতে চাই, সে আছেন মহসিন হলে। আপনার কাছে একটু জানতে চাই যে আজকের যে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচ ঘিরে কিন্তু অনেক উন্মাদনা বিরাজ করছে। আপনার কাছে জানতে চাই, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে ভক্ত সমর্থকদের উন্মাদনা কেমন দেখছেন? জিসান, মহসিন হলের মাঠে আমরা এসে যেমনটি দেখতে পেলাম যে এখানে আর্জেন্টিনার সমর্থকরা এরই মাঝে এসে উপস্থিত হয়েছেন, এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে যে বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে খেলা দেখার যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেজন্য এখানে মাইকিং করে কিন্তু সেটি বলা হচ্ছে। তবে পর্তুগাল এবং কলম্বিয়ার যে ম্যাচ চলছে সেই ম্যাচ ঘিরে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে সবাই বলা যায় যারা মেসি ভক্ত তারা কিন্তু কলম্বিয়ার সাপোর্টার, এমনটাই আমরা দেখতে পেলাম। এখনো পর্যন্ত গোল শূন্য রয়েছে দুদলেই। তবে গ্রুপ কে শীর্ষস্থান কে দখল করবে আজকের এই ম্যাচ নির্ধারণ করবে। যদিও আজকের এই ম্যাচে যদি কলম্বিয়া ড্র করে তারপরও সেই গ্রুপের শীর্ষস্থানে চলে যাবে কলম্বিয়া, অর্থাৎ যে গ্রুপ রয়েছে গ্রুপ কে এর প্রথম দল হবে কলম্বিয়া এবং দ্বিতীয় দল হবে পর্তুগাল। সেজন্য আজকের এই ম্যাচ এর আগে যেহেতু কলম্বিয়া 5-0 গোলে জয়ী হয়েছে, এবং তার জন্য তাদের আসলে রেটিং পয়েন্ট একটু বেশিই থাকবে। আর্জেন্টিনার খেলাকে ঘিরে এখানে একটি উন্মাদনা রয়েছে, একটি উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। 8টায় শুরু হবে জর্ডানের সঙ্গে, যদিও সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতি আরও বেশি বাড়বে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। আজকে লিওনেল স্কালোনি আজকের ম্যাচ ঘিরে কি ধরনের পরিকল্পনা নেন, যদিও রাউন্ড অফ 32 এরই মাঝে নিশ্চিত হয়ে গিয়েছে আর্জেন্টিনার, সেজন্য আজকে যারা বেঞ্চে বসেছিলেন তাদেরকে হয়তোবা পরখ করে দেখবেন লিওনেল স্কালোনি, এবং শুরুতেই
লিওনেল মেসি না থাকার সম্ভাবনাটাই প্রবল, যেহেতু ফুটবল এটি একটি আসলে চোটের খেলা এবং এই খেলাতে ইনজুরির প্রবণতা একটু বেশি থাকে, তাই তাদেরকে হয়তো বা একটু রেস্ট দেওয়া হবে এবং খেলোয়াড়দের ক্লান্তি দূর করার জন্য বেশ কয়েকজন খেলোয়াড়কে আজকে হয়তো বা আজকের ম্যাচে নামানো হবে না এবং যারা বেঞ্চে ছিলেন তাদেরকে পরখ করে দেখবেন লিওনেল স্কালোনি। বিশেষ করে লিওনেল স্কালোনি সে তার যে মাইন্ড গেম সেটি নিয়েই তিনি আগাচ্ছেন এবং আজকে জর্ডানের ম্যাচে যদি গোলশূন্য হয় এবং আর্জেন্টিনা কোনো ধরনের এখানে শঙ্কা নেই, যেহেতু তাদের রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে গিয়েছে এবং তারা এখন পর্যন্ত তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের তারা শ্রেষ্ঠত্ব তারা ধরে রেখেছেন। আজকের এই খেলাটি মূলত ডালাস স্টেডিয়ামে শুরু হবে। সেই স্টেডিয়ামে আজকে আর্জেন্টিনার সমর্থকরা থাকবেন, তবে সবারই প্রত্যাশা থাকবে লিওনেল মেসি অন্তত শেষের দিকে হলেও যেন নামে। তবে লিওনেল স্কালোনি হয়তোবা যদি গোল শূন্য থাকে প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে নামানোর যদি প্রয়োজন পড়ে তাহলে লিওনেল স্কালোনিকে দেখলেও দেখা যেতে পারে, এমনটাই ধারণা করছেন সমর্থকরা। এবং আমরা এখানে আসার পরে আমরা টিসিও যখন আসছিলাম তখন দেখছিলাম আসলে আর্জেন্টিনার খেলা দেখার জন্যই মূলত দর্শকরা মহসিন হলের এই মাঠে প্রবেশ করছেন এবং এখানে এরই মাঝে এসে তারা জড়ো হচ্ছেন। আমরা দেখেছি এখানে যেই বড় পর্দায় খেলা দেখার যে একটা আনন্দ, সবার মাঝে যে উন্মাদনা, এখানে সবাই একসাথে বসে মূলত খেলাটি উপভোগ করেন, সেটি আমরা দেখতে পেরেছি। জর্ডানের সঙ্গে খেলা তো আর্জেন্টিনা সমর্থকরা প্রত্যাশা করছেন যে আজকেও আর্জেন্টিনা বিজয় অর্জন করবেন, আজকেও আর্জেন্টিনা অনেকগুলো গোল দিবেন এমন প্রত্যাশা তাও সমর্থকদের থাকে। তো এখানে আসার পরে এখন পর্তুগাল এবং কলম্বিয়ার যে ম্যাচ চলছে এরপরেই 8টায় শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ, সেটি ঘিরে যে উত্তেজনা সেটিও এখানে রয়েছে। তো এই ছিল মহসিন হলের মাঠ থেকে আমার কাছে সবশেষ খবর। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে রংপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদুর রাফিন। তার কাছে একটু জানতে চাই, রাফিন শুভ সকাল আপনাকে। সকালবেলায় তো খেলা শুরু হয়ে গিয়েছে, পর্তুগাল এবং কলম্বিয়ার খেলা চলছে। আপনার কাছে জানতে চাই যে সেখানকার কি অবস্থা দেখছেন, ভক্ত সমর্থকদের উন্মাদনা কেমন দেখছেন? রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ইতিমধ্যেই আর্জেন্টিনার সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। আমরা ইতিপূর্বে যে দুইটি খেলা আর্জেন্টিনা হয়েছে সেখানে যে দেখেছি এই স্বাধীনতা স্মারক মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং যারা খেলার আয়োজক, যা খেলা দেখানো যে কমিটি, তারা কিন্তু জানিয়েছে যে প্রায় 20,000-এর বেশি দর্শক এই মাঠে খেলা দেখেন। এবং ঠিক তেমনটি আজকে দেখতে পাচ্ছি আজ 8টায় কিন্তু আর্জেন্টিনার সাথে জর্ডানের যে খেলা রয়েছে সেটার জন্য ইতিমধ্যে আর্জেন্টিনার সমর্থকরা এই স্বাধীনতা স্মারক মাঠে এসেছেন। বর্তমানে কলম্বিয়া পর্তুগালের খেলা তারা উপভোগ করছেন। আমরা কিন্তু দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও রংপুরের টাউন হল চত্বর সহ বেশ কয়েকটি জায়গায় বড় LED পর্দার মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিন্তু রংপুর নগরীর বিভিন্ন অলিতে গলিতে প্রজেক্টর মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা চলছে। মূলত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আজ সকাল 8টায় জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য ম্যাচটি ভক্তরা বলছেন যে কেবলই আনুষ্ঠানিকতার, কারণ প্রথম দুই ম্যাচ অস্ট্রিয়া এবং আলজেরিয়াকে হারিয়ে ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। যদিও আর্জেন্টিনার যে কোচ লিওনেল স্কেলোনি তিনি গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে আজকের যে আর্জেন্টিনা বনাম জর্ডানের যে ম্যাচ, এই ম্যাচের প্রথম একাদশে লিওনেল মেসি খেলছেন না, তিনি সাইড বেঞ্চেই থাকবেন এবং খেলার মাঝামাঝি সময়ে তিনি নামতে পারেন বলে জানানো হয়েছে। মূলত আজকের এই যে আর্জেন্টিনা জর্ডান ম্যাচকে ঘিরে কিন্তু আর্জেন্টিনার যে একাদশ, সেই একাদশে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন করে কিছু খেলোয়াড় যারা প্রথম একাদশে খেলবেন এমনটি জানিয়েছেন আর্জেন্টিনার যিনি কোচ লিওনেল স্কেলোনি। মূলত লিওনেল মেসি আজ শুরুর একাদশে থাকছেন না, তিনি বদলি খেলোয়াড় হিসেবে থাকবেন এবং প্রথম ম্যাচে যে যা লক্ষ্য থাকতে গোলকিপার এমিলিয়ানো মার্টিনোস আজকে শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন এবং আর্জেন্টিনার রক্ষণ ভাগে বড় চমক হিসেবে জুলিয়ানো খেলবেন এবং তার সঙ্গে রক্ষণ ভাগে দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ নিকোলাস এবং সেনেসি এবং নিকোলাস তাগলিয়াফিকো।
এছাড়াও আর্জেন্টিনা বিশ্বকাপে আজকে তো অভিষেক হচ্ছে কয়েকজন প্লেয়ারের, সেলোসার নামক প্লেয়াররা অভিষেক হচ্ছে। একাদশে ফিরছেন এসেকিয়েল পালাসিসিস এবং অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখে আজকের ম্যাচে অনেকটাই ঝুঁকিতে কিন্তু রয়েছেন আর্জেন্টিনার প্লেয়ার লিওনার্দো পারেদেস। এছাড়াও কিন্তু আজকের এই যে ম্যাচ, এই ম্যাচে যে একাদশ, সেই একাদশকে খেলা দেখতে ভক্তরা যেটি বলছেন যে মেসি সারা আজকে কিন্তু আর্জেন্টাইন যে দল, সেই দলের একটু পরীক্ষা হতে যাচ্ছে। যদিও জর্ডান নবীন দল, তার বিপক্ষে কিন্তু ভক্তরা বলছেন যে খুব বড় গোলের ব্যবধানে কিন্তু আর্জেন্টাইন যে দল, সেই দল লিওনেল মেসির দল জয়লাভ করবে। এই ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের পরিচয় ও ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোম পাবলিক প্রসিকিউটর অফিসের অনুমোদনের পর শনিবার জনসম্মুখে জানা যায় এই তথ্য। পুলিশ জানিয়েছে সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন। 1983 সালের 10 মে বাংলাদেশে জন্ম নেয়া শাহাদাত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। একই পরিবারের 3 সদস্য হত্যায় এই ঘটনাকে নৃশংস বলে উল্লেখ করেছেন ইতালীয় কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে এই সন্দেহভাজনের খোঁজে তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। শাহাদাত হোসেনের অবস্থান বা গ্রেপ্তারে সহায়ক হতে পারে এমন কোনো তথ্য থাকলে রোম পুলিশ সদর দপ্তরের ফ্লাইং স্কোয়াড্রনের 334 690 3295 নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে পুলিশ। ইতালিতে স্ত্রী সন্তান সহ হত্যার শিকার নোয়াখালীর বাবুলের বাড়িতে চলছে শোকের মাতম। আহত হয়েছেন ছেলে। এমন হত্যাকাণ্ড কিছুতেই মানতে পারছেন না নিহতের স্বজনরা। তারা ঘটনার বিচার এবং দ্রুত মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। আমার সব কিছু শেষ করে দিল 1 ঘন্টার ভিতরে। নাতনি, পুত্রবধূ সহ ছেলে খুন, একসাথে পরিবারের 3 সদস্যকে হারিয়ে দিশেহারা সিরাজুল ইসলাম। উন্নত জীবনের আশায় প্রায় 2 বছর আগে সপরিবারে ইতালিতে পাড়ি জমান নোয়াখালী কোম্পানিগঞ্জের কামাল উদ্দিন বাবুল। সাথে স্ত্রী মমতাজ বেগম আরজু আর 2 সন্তান। থাকতেন ইতালির রাজধানী রোমের ক্যাসালোত্তি এলাকায়। সেখানে গতরাতে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন বাবুল, তার স্ত্রী ও কন্যা। গুরুতর আহত 20 বছর বয়সী ছেলে আমির হোসেন আয়ন। আমার খানার টেবিলে খাইতে বসে আমার নাতি আছে হবে ডিউটি তুল, নাতি দাইছে কই, নাতিরও আঘাত করছে। আর নাতি তো দাইছে, নাতিন বহুত খানার টেবিলে শেষ করে দিয়ে গেল। স্বাস্থ্য ভাইয়ের বউ ফোন করি আরে করবা আপু কিছু শুনছেন নি, এনে বাইয়ারে ভাবিরে এটা করে ফোন করছে। আমরা এটার সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই, বাংলাদেশ সরকারের সহযোগিতা চাই। ঘটনা জানার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা। শোকে স্তব্ধ সবাই। খুব ভালো একটা আন্তরিকতা দেখাইতো, আলাক সালাম আমিও দিতাম, আমারও দিত। খুব ভালো লোকে ছিল, আমাদেরকে অনেক সহযোগিতা করতো। আমাদের ভাই হারালাইছি, এখন আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা ইতালি সরকারের কাছে ওকুল আবেদন হিসেবে জানাই যে তার লাশটা যেন দ্রুত বাংলাদেশে পৌঁছায়। হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। সেই সাথে দ্রুত মরদেহ ফেরত আনারও দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। প্রধানমন্ত্রী সফরে ঢাকা বেইজিং সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিষয়টিকে ইতিবাচকই দেখছে ঢাকা। এছাড়া মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নে ফাস্ট ট্র্যাকে আনতে মতৈক্য হয়েছে বলেও জানা গেছে। জাতীয় সংসদে এমন চিত্র প্রায় বিরল। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের সাফল্যে সরকার বিরোধী দল একযোগে হ্যাঁ ভোটে জানালো অভিনন্দন। তবে এই সফর শেষে আলোচনার কেন্দ্রে চীনের প্রস্তাবিত মিয়ানমার করিডোর। বিগত সময়ে জাতিসংঘের মানবিক করিডোর প্রশ্নে নানা সমালোচনা থাকলেও সেটির সঙ্গে একে মেলাতে নারাজ সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে চীনের প্রস্তাবকে ইতিবাচকভাবে নিলেও এখনও হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। এটা আমরা এক্সপ্লোর করছি, সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। এ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া হ্যাজ বিন ফ্লোটেড, বোথ সাইডস উইল লুক অ্যাট ইট। এবং এটার প্রধান জিনিসটাই হচ্ছে আমরা পরিবহন খরচ এবং পরিবহন সময় কতটুকু হ্রাস করতে পারি এবং বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কতটুকু বাড়তে পারে। সরকার প্রধানের এই সফরে বেইজিং ঢাকাকে দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
the bilateral relationship has moved or been upgraded to a new height. And, it's now talking about shared prosperity, etc., which means a very comprehensive partnership. এর আগে মালয়েশিয়া সফর প্রসঙ্গে খলিলুর রহমান জানান, মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নে সম্মত হয়েছেন দুই সরকার প্রধান। শ্রমবাজার, হালাল কমিউনিটি, আসিয়ান ও রোহিঙ্গা ইস্যুতেও হয়েছে ইতিবাচক আলোচনা। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক, সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির রাজনৈতিক সমঝোতা স্মারক সইকেও বড় অর্জন হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। দর্শক, পর্তুগাল এবং কলম্বিয়া ম্যাচ শেষ, তবে গোল শূন্য ড্র হয়েছে। আর 8টার দিকে, ঠিক 8টায় খেলা হবে আর্জেন্টিনা এবং জাম্বিয়ার। সেই আমন্ত্রণই রইল 8টার ম্যাচ দেখার। এখন দেখার বিষয় যে এই 8টার ম্যাচে আর্জেন্টিনা এবং জাম্বিয়ার এই ম্যাচে আসলে কে জয়যুক্ত হয়। জর্ডানের, দর্শক দুঃখিত, জর্ডানের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দেখার বিষয় আসলে এই ম্যাচে আসলে কে জয়যুক্ত হয়। চীন মালয়েশিয়া সফর শেষে সংসদে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় তার সরকারের প্রধান কাজ। ভালো কিছু হয়ে থাকলে সে অর্জন দেশবাসীর। এর আগে আর সফর জন্য হা ভোটে শুভেচ্ছা জানায় জাতীয় সংসদ। এ সময় সই হওয়া চুক্তি সমঝোতা সংসদে আলোচনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। চীন মালয়েশিয়া সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী। এ সফরে সাফল্যের জন্য হ্যাঁ ভোটে তাকে শুভেচ্ছা জানালো জাতীয় সংসদ। সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। পরে সংসদকে প্রধানমন্ত্রী জানান, দেশ ও জনগণের স্বার্থ রক্ষাই তার সরকারের প্রধান কাজ। ভালো কিছু হয়ে থাকলে সে অর্জন দেশবাসীর বলেও জানান তিনি। স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। স্পিকার, এর আগে স্পিকার বলেন, এই সফর দেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্রনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। স্থানীয় সরকার মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা সংকট সহ নানা সমস্যার সমাধানে চীনের সহযোগিতার আশ্বাস মিলেছে। আর মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রশ্নে অগ্রগতির কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজারের একটা বড় ইন্টারেস্ট রয়েছে। মালয়েশিয়ার সাথে আমাদের এনার্জির একটা বড় ইন্টারেস্ট রয়েছে, এবং এটাকে আরো কিভাবে বাংলাদেশের পক্ষে যে ট্রেড গ্যাপ যেটা আছে চায়নার সাথে, এটা আমরা আরো কিভাবে সেখানে রপ্তানি বাড়াতে পারি, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে মাননীয় স্পিকার। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সফরে সই হওয়া চুক্তি সমঝোতা সংসদে উপস্থাপন করে আলোচনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। তিনি আরো জানান, স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশ্নে সরকারের পাশেই থাকবে বিরোধী দল। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। মুখে বাংলাদেশ ফার্স্ট বললেও সব দফতরে সরকারের দলীয় লোক, অভিযোগ জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের। অন্যদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের দাবি, চীন মালয়েশিয়া সফর থেকে তেমন কোনো অর্জন নেই সরকারের। ময়মনসিংহে 11 দলীয় ঐক্য সমাবেশে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিও জানান জোট নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে ময়মনসিংহের কৃষ্ণচূড়া চত্বরে 11 দলীয় ঐক্যের সমাবেশ। এতে যোগ দেন জোটের জ্যেষ্ঠ নেতারা।
এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগ লাঘবে সরকারের সমালোচনা করেন তারা। আসুন শুভঙ্করের ফাঁকিবাদ দিয়ে বলুন। এ সময় জামায়াত নেতা মিয়া গোলাম পারওয়ার বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে জেনেও দেশের স্থিতিশীলতা রক্ষায় মুখ বুজেছিল তার দল। আর খেলাফত মজলিসের মামুনুল হকের আশা, গণভোটের রায় বাস্তবায়নে শুভ বুদ্ধির উদয় হবে বিএনপির। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারে ঘাপটি মেরে বসে থাকা তাদের কিছু চাটুকার আর গোলামের সঙ্গে রাতের অন্ধকারে চুক্তি করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তহীন প্রতারণার মাধ্যমে জুলাই সনদকে কলঙ্কিত করে দিয়েছে। নির্বাচনের পরে সংসদ হওয়ার আগেই দলীয়করণ করে আপনি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব দলীয় আপনি নিয়োগ করে দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সব কটা জায়গায় বিএনপির জেলা পরিষদে দিলেন, সিটি কর্পোরেশন একটা লোক কি অন্য দলের পাইছিলেন না? এই জন্য আমি বলি এই স্লোগান বাদ দিয়ে বলেন সবার আগে বিএনপি। এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেন, বিদেশ সফর থেকে তেমন কোনো অর্জন নেই সরকারের। মালয়েশিয়ার শ্রম বাজারটা 2 বছর 3 বছর ধরে বন্ধ। একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে আসলেন, আমরা ধরে নিয়েছিলাম যে শ্রম বাজারটা ওপেন হবে, ওপেন হওয়ার ঘোষণাটা আসবে, তিনি সেটাও করতে পারলেন না। আপনি যদি শো অফ করার জন্য ঘুরতে যেতে চান তাহলে সেটা এক কথা, সেটা করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই যে বড় বড় কথা বলে আমার দেশের জনগণের জন্য যে কিছু নিয়ে আসতে পারলেন না, এটাও আপনাদের পররাষ্ট্রনীতিতেও যে আপনাদের সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেটার প্রমাণ বাংলাদেশের জনগণ পেল। দ্রুততম সময়ে গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বিএনপির জন্য 5 বছর দেশ চালানো কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন জোট নেতারা। রায় বাস্তবায়ন আন্দোলনের সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ। সীমান্তে থামছেই না পুশিন, দেখা যাচ্ছে নতুন নতুন কৌশল। সীমান্তে বাড়ছে অস্থিরতা। গেল 3 দিনে মেহেরপুরের 2 সীমান্ত দিয়ে অন্তত 15 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় ফেরত নিতে বাধ্য হয়েছে তাদের। মেহেরপুরের শেওড়াতলা সীমান্ত, চারিদিকে ঝোপঝাড়, বাঁশবাগান আর জমিতে উঁচু ফসল। গেল 25 জুন ভোরে এই সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরদিন একই সময়ে পাশের ধলা সীমান্ত দিয়েও 3 জনকে পুশিনের চেষ্টা রুখে দেয় বিজিবি ও স্থানীয়রা। সীমান্তবর্তী মানুষেরা বলছেন, নতুন নতুন কৌশলে পুশিন অব্যাহত রেখেছে বিএসএফ। একই সীমান্ত দিয়ে নয়, নতুন নতুন জায়গা চিহ্নিত করে পুশিনের চেষ্টা করছে তারা। বেছে নেওয়া হচ্ছে রাত 3টা থেকে ভোরের আলো ফোটা পর্যন্ত মধ্যকার সময়। এই সময় বন্ধ করে দেওয়া হচ্ছে সীমান্তের আলো। মানুষ যখন ঘুম ঘুম ভাব আসে, সারা রাত ডিউটি করার পরে ক্লান্ত হয়ে যায়, ঘুম ঘুম ভাব আসে, কেউ নামাজে যায়, কেউ একটু রেস্ট নেয়, ওই সময়টা তারা সুযোগটা মানে কাজে নেওয়ার চেষ্টা করছে। ওখানে তালা ওরা বন্ধ করে দিছে, তখন তো আপনার অন্ধকার হয়ে গেছে। তখন যদি পার্টি দেয় তাহলে সাধারণ জনগণের কি করার আছে আর বিজিবি কি করা আছে? পাটের ভিতরে চলে আসছে, বুঝছেন, এই কার সামনে পড়ছে না, বুঝছেন, আমাদের মেন সীমান্ত দিয়ে সবাইকার পাট। সীমান্তে এমন অস্থিরতা ভাবিয়ে তুলছে স্থানীয়দের। শূন্যরেখায় নিজ জমিতে কাজ করতে গিয়ে ভয় পাচ্ছেন কৃষকরা। নিজের জমিতে যদি কাজ করে তাও গুলি করবে বলে ভয় লাগছে। সবসময় বিএসএফ তারা তাদের উপর অতর্কিত হামলা করে কিনা, গুলি করে কিনা, এই হতাশায় আমরা ভুগতেছি। বিজিবি বলছে, সীমান্তবর্তী মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে। উঁচু ফসলের বিকল্প নিয়েও ভাবছেন তারা। স্থানীয় লোকজনের সাথে আমাদের কোলাবোরেশন বলেন, সবগুলা ক্ষেত্রেই আসলে এখন আমরা মোটামুটি আগের চাইতে অনেক বেশি গভীরভাবে এবং আরও অনেক বেশি কৌশলী কার্যকারীভাবেই পদক্ষেপগুলো নিয়েছি। বিশ্বাস যে এরা সফল হবে না। পুশিন রোধে সতর্ক অবস্থানে আছে বিজিবি, বাড়ানো হয়েছে নজরদারি। রাশিদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর। ভারতের রাষ্ট্রদূতের মন্ত্রী মর্যাদার রাজনৈতিক চাপ তৈরি করবে না, বরং দুদেশের সম্পর্কে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। দুপুরে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান এবং কন্টেন্ট নির্মাণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, বাংলাদেশ নিজ স্বার্থ বজায় রেখেই সব দেশের সাথে কাজ করবে। মালয়েশিয়া এবং চীন 2 দেশই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান জাহিদুর রহমান। বাণিজ্যিকভাবে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতেও সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি।
আন্তরিকভাবে এনগেজ করতে চায়। ভারত সরকার কিন্তু আগেই বলেছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, যে তারা নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্কে যে কিছুটা টানাপোড়েন ওই সময় ছিল সেটা তারা কাটিয়ে আগের মতো পূর্ণ এনগেজমেন্টে যেতে চান। সেটারই একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি এবং এটাকে পজিটিভলি দেখি। যিনি আবার শুধু পূর্ণাঙ্গ মন্ত্রী এভাবেও না, তিনি আসলে ওনাদের ফরেন ক্যাডারের, উনি একজন পলিটিক্যাল মানুষ, উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তো আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আমাদের যে অনিষ্পন্ন যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে তারা আন্তরিক হবেন। ওয়াসার উন্নয়ন প্রকল্প এখন নগরবাসীর আতঙ্কের নাম। বর্ষা ঘনিয়ে আসতেই মাঠে নেমেছেন তারা। পয় নিষ্কাশনের জন্য খোঁড়া হচ্ছে 500 কিলোমিটার সড়ক। এরই মধ্যে রাজধানীর নানা এলাকায় তৈরি হয়েছে তীব্র জনদুর্ভোগ। তবে তা 2 দিনের মধ্যে ঠিক করার আশ্বাস দিচ্ছেন সংস্থাটির এমডি। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় 2 সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 500 কিলোমিটারের বেশি সড়ক কাটতে যাচ্ছে ঢাকা ওয়াসা। খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড এলাকা, ব্যস্ত সড়কের মাঝখানেই খোঁড়া হয়েছে গর্ত, চারপাশে টিন দিয়ে ঘেরা, বন্ধ প্রায় সব ধরনের যান চলাচল। একই অবস্থা নবাববাড়ির মোড়েও, তবে এখানে কোনো রাগঢাক নেই। খোলা এই গর্তে পড়ে নিয়মিত আহত হচ্ছেন পথচারী, জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। গত রমজানের আগে থেকেই বন্ধ রাস্তা, একদিন শ্রমিক এলে পরে 10 দিনই কাজ বন্ধ। রাতে অল্প বিস্তর আনাগোনা থাকলেও দিনে দেখা মেলে না ঠিকাদারের। কাজ কবে শেষ হবে জানেন না কেউ, বসানো হয়নি কোনো সাইনবোর্ডও। ঠিকমতো কাজ করে না, একদিন কাজ করে বা 5 দিন কাজ করে, তারপর থেকে আর কাজ করে না। অনেক জাম লেগে থাকে, আর বৃষ্টিতে রোড তোলা যায়, পানি হয়ে যায় অনেক। এটা কাটা যাচ্ছে আপনার পরে 2 মাস ধরে, আর ওটা কাটছে আপনার আজকে পড়ায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে এটা যদি বৃষ্টি হয় তাই মানুষের বাইক লিয়ে পুরো জায়গা, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট নিতেছে। জায়গায় জায়গায় খাতা করে থুয়া জায়গা, আর এই যেভাবে মিশুরপত্র হালিয়ে তারা জায়গা, তারা কোনো কাজকর্ম করে না। এসব অভিযোগ নিয়ে জানতে ঢাকা ওয়াসায় যোগাযোগ করা হলে চিরাচরিত সেই দায় এড়ানোর চেষ্টা ব্যবস্থাপনা পরিচালকের। বলছেন শুধু ওয়াসা নয়, রাস্তা খোঁড়ায় যুক্ত আরও একাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি দিলেন 2 দিনের মধ্যে সড়ক মেরামতের অবিশ্বাস্য আশ্বাস। এই প্রকল্পটা হলো সম্পূর্ণ রূপে অধিক টাকাটা মূলত বৈদেশিক এবং কন্ট্রাক্টরও বিদেশি। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কাজটা হচ্ছে। আমরা খুব দ্রুততার সাথে একটু করে এলাকা কাটবো, ওটা আবার দ্রুত করবো, 2 দিনের বেশি যাতে না থাকে জানেন। ওয়াসার এমডির এই আশ্বাস যে শুধু কথার কথা, তার প্রমাণ মিলেছে মাঠেই। তবে এই পুরো প্রকল্প ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ইমার্জেন্সি পানির জন্য এই কাজটা তারা করছে। সামনের দিনগুলো থেকে আমরা এখনও কিন্তু সমন্বয় করেই করছি। কিছু কিছু ইমার্জেন্সি বেসিক থাকে, সেগুলিকে করতে হবে। কিছু করা থাকে, মানুষ পানি না খেয়ে মরতে পারবে না, সেই কারণে এই কাজটা করা। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এরকম কোনো বিষয় যদি থেকে থাকে সেটা ওয়াসার সাথে আমি একটু কথা বলে জানতে পারবো। উন্নয়নের নামে এমন সমন্বয়হীন খোঁড়াখুড়ি আর কতদিন সইবেন নগরবাসী? আশ্বাস আর বাস্তবতার এই ফারাক ঘুচবে কবে? এখন সেই প্রশ্নের জবাব খুঁজছেন নগরবাসী। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বিভিন্ন জায়গায় কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, ভক্ত সমর্থকরা রয়েছেন ঢাকা সহ সারা বাংলাদেশেই কিন্তু আসলে বড় পর্দায় খেলা দেখছেন সমর্থকরা, এবং তাদের মাঝে নানা উচ্ছ্বাস রয়েছে। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে আমরা একটু যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, যেমনটি আসলে আমরা বলছিলাম, খেলা চলছে, সেই খেলা ঘিরে দর্শকদের আসলে যে উন্মাদনা কিংবা সমর্থকদের যে উন্মাদনা, সেটি কেমন দেখছেন? মহসিনুলের এই মাঠে আর্জেন্টিনার যে সমর্থক, তাদের প্রিয় দলের যে জার্সি, তাদের এই জার্সি পরেই তারা এসেছেন এবং খেলা শুরু হয়ে গিয়েছে। আজকে আর্জেন্টিনার যে ম্যাচ চলছে সেখানে প্রথম একাদশে লিওনেল মেসি নেই, তবে তারা বলছেন যে লিওনেল মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা জিততে পারে বা ভালো খেলে, সেটি আজকে প্রমাণ করবেন তারা। এবং লিওনেল স্কালোনি অনেক ভালো একজন কোচ, এবং তার যে আসলে পরিকল্পনা যে রাউন্ড অফ 32 এরই মাঝে আর্জেন্টিনা নিশ্চিত হয়ে গিয়েছে, এবং গ্রুপ জেতে তারা এখনো পর্যন্ত গ্রুপ জেতে তারা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। তারা এই গ্রুপ পর্বের খেলা আজকেই শেষ, জর্ডানের সঙ্গে খেলার মাধ্যমে শেষ হবে, এবং পরবর্তীতে রাউন্ড অফ 32-তে তারা কেপ ভার্দের সঙ্গে সম্ভবত তাদের খেলা হবে। এবং তারা বলছেন যে এবারে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যাবে, এমন প্রত্যাশা এখানে যারা সমর্থক
সমর্থক রয়েছেন তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে আজকের এই ম্যাচে আর্জেন্টিনা ভালো করবেন এবং ভালো কিছু প্রত্যাশা করছেন। যদিও আজকে নতুন ক্যাপ্টেন নিকোলাস ওতামেন্দিকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক বড় একটি দায়িত্ব, এবং এখানে বেঞ্চে যারা মূলত বসেছিলেন তাদেরকে পরখ করছেন লিওনেল স্কালোনি এবং যারা গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন তাদেরকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। পরবর্তী নকআউট পর্বের খেলাগুলো যেন তারা খেলতে পারে ঠিকঠাকভাবে এবং কেউ যেন ইনজুরিতে না পড়ে, সেজন্য মূলত আজকে নেওয়া হয়েছে বেঞ্চের যেই প্লেয়ার রয়েছে তাদেরকে নেওয়া হয়েছে। এখানে একটু দর্শকদের কথা যদি জানিয়ে রাখি যে এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে মহসিনুলের এই মাঠ এবং তারা এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রত্যেকের মাঝে আমরা যে উন্মাদনা দেখছি সেটি আমরা দেখেছি এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আর্জেন্টিন যে সমর্থকরা রয়েছেন তারা এসেছেন। এখানে শুধুমাত্র এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই থাকার আছেন এবং এখানে যদি বাইরের কেউ আসেন তাহলে মাইকিং করে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য মূলত এটি করা হচ্ছে এবং আমরা এখানে দেখেছি শিক্ষার্থী নারী শিক্ষার্থীরাও এখানে রয়েছেন। তারা যদিও অনেক বেশি গরম পড়ছে, এই গরমের মাঝেও প্রিয় দলের খেলা দেখার জন্য তারা এসেছেন, এসে তারা খেলা দেখছেন। আমরা এখানে দেখেছি যে যদিও এখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাও আমরা দেখেছি যে আশেপাশ থেকে মানুষজন কিন্তু খেলা দেখার জন্য আসছে। আর্জেন্টিনার আজকে গ্রুপ পর্বের শেষ খেলা এবং লিওনেল স্কালোনির পরিকল্পনা, প্রথম ম্যাচে তারা আলজেরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়েছে, সেই 3টি গোলই দিয়েছিলেন লিওনেল মেসি এবং পরবর্তীতে অস্ট্রিয়ার সঙ্গে 2-0 ব্যবধানে জিতেছিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা এবং সেখানে 2-0 ব্যবধানে জিতেছে। এবং আজকের ম্যাচে যদিও সেই যে 5 গোল হয়েছে সেই 5 গোলের 5টি দিয়েছিলেন লিওনেল মেসি। আজকে সেই লিওনেল মেসি একাদশে নেই। দেখা যাক যে আজকের ম্যাচে আর্জেন্টিনা কি করতে পারে এবং কতটি গোল হয় সেটি শেষ পর্যন্ত দেখতে চান সমর্থকরা এবং তারা বলছেন যে লিওনেল মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনার এই দলটা অনেক বেশি শক্তিশালী বা অনেক ভালো করবে এমন প্রত্যাশার কথা আমরা জানতে পেরেছি আর্জেন্টিনার যে সমর্থক রয়েছে তাদের কাছ থেকে। এবং এখানে আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন যে এবারের আর্জেন্টিনার দলটার যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার জায়গা থেকে তারা বলছিলেন তাদের এবারের শক্তিমত্তার মিডফিল্ড তারা অনেক বেশি শক্তিশালী এবং তাদের একটি বিশ্বমানের একজন গোলকিপার রয়েছেন যিনি এমিলিয়ানো মার্টিনেজ, যার কথা আসলে গত বিশ্বকাপে যিনি একাই রুখে দিয়েছিলেন ফ্রান্সকে। তো বিশ্ব চ্যাম্পিয়ন যারা এইবারের তারা অনেক বেশি ফেভারিট হয়ে এবারের বিশ্বকাপে তারা অংশগ্রহণ করেছেন এবং আর্জেন্টিনার এই দলটাকে নিয়ে যদিও অনেকে বাজি ধরছেন, আমরা দেখেছি এরই মাঝে গ্রুপ অফ 32 মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে এবং যারা যারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছেন তারা এরই মাঝে একটি গোল হয়ে গিয়েছে আর্জেন্টিনার, যদিও গোলটি অফসাইড ধরা হয়েছে, আসলে গোলটি হয়নি এখানে, যদিও অফসাইড হয়েছে কিন্তু এই গোলটি দেওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিন সমর্থকদের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস সেটি দেখা যাচ্ছে মহসিনুলের এই মাঠে। আমরা দেখেছি এখানে খেলা শুরু হওয়ার আগ থেকে প্রিয় দলের জার্সি পরে এবং পতাকা নিয়ে এখানে বাচ্চারাও এসেছেন এবং টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এরিয়াতে যে উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। মূলত বাংলাদেশ মানেই এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সমর্থক তাদের আসলে যে এই সমর্থনটাই বেশি, আমরা এই সমর্থনটাই বেশি আমরা যেটা জানি। এবং আমরা দেখলাম যে এবারে কারা বেশি ভালো দল, কারা সবচেয়ে প্রিয় দল, এটিরও কিন্তু অনেক বেশি কথা হচ্ছে এবং ব্রাজিলের যে কোচ রয়েছেন কার্লো আনচেলোত্তি, তিনিও কিন্তু বলছিলেন যে আর্জেন্টিনার এই দলটা মূলত একটু স্লো খেলছেন, যদিও এটি সমর্থক যারা রয়েছেন তারা মানতে নারাজ। এবং লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার যে পরিকল্পনা, গোল দেওয়ার পরিকল্পনা বলি বা খেলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে বের হয়ে আজকে নতুন ধাঁচের এবং নতুন পরিকল্পনা নিয়ে লিওনেল স্কালোনির এই নতুন যে দলটি রয়েছে, লিওনেল স্কালোনির এই দলটা আসলে বাজি ধরতেই পারেন। লিওনেল স্কালোনি তিনি একজন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ, এর আগে 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন। তার যেই গেম, তার যে পরিকল্পনা সেটি কিন্তু বাস্তবায়ন হয়েছিল এবং লিওনেল মেসি তার খেলার তার খেলোয়াড়ি জীবনে প্রথম বিশ্বকাপ অর্জন করেছিলেন, যদিও এটি নিয়ে
তো আমরা এই মহসিন হলের দর্শকদের জমজমাট যেই খেলার যে উন্মাদনা সেটি দেখিয়েছিলাম। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী রয়েছেন টিএসসিতে গোলাম মুর্শেদ, সেখানে চলে যাব। আমরা গোলাম মুর্শেদের কাছে জানতে চাই টিএসসিতে কেমন দর্শক রয়েছেন এবং কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। গোলাম মুর্শেদ জানাবেন একটু। আর্জেন্টিনা জর্ডানের মুখোমুখি হয়েছে এবং এই যে ম্যাচটি, এই ম্যাচটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজধানীর যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে জায়ান্ট স্ক্রিনের সামনে কিন্তু অনেক মানুষ সমাগম হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে গত রাত থেকেই আসলে এখানে মানুষের ভিড় জমতে শুরু করা হয়েছে। রাত 3টা নাগাদ থেকেই আমরা দেখেছি যে এখানে আর্জেন্টিনা বা পর্তুগালের সমর্থক যারা রয়েছেন, তারা সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন তারা এসে উপস্থিত হওয়া শুরু করেছেন। যদিও আমরা সকালের ম্যাচ অর্থাৎ পর্তুগাল এবং কলম্বিয়া ম্যাচে তেমন দর্শক পাইনি বা তেমন দর্শক দেখা মেলেনি। তবে যত বেলা বেড়েছে বা যত সময়টা যাওয়া শেষ হয়েছে বা যাচ্ছে, ততই কিন্তু এই পায়রা চত্বর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ বা এর আশেপাশে এই জায়ান্ট স্ক্রিন অর্থাৎ পায়রা চত্বরে যে জায়ান্ট স্ক্রিনটা রয়েছে সেই জায়ান্ট স্ক্রিনকে কেন্দ্র করে কিন্তু মানুষের সমাগম শুরু হয়েছে এবং আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু এখানে জমে উঠেছে এবং আর্জেন্টাইন ফ্যানদের দিয়ে কিন্তু ইতিমধ্যেই ভরে উঠেছে এই প্রাঙ্গণটি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে আর্জেন্টিনার ফ্যান যারা রয়েছেন তারা নিজেদের আর্জেন্টিনার জার্সি পরে বা পতাকা নিয়ে এবং অনেকে শরীরে আর্জেন্টিনার যে রং তুলি দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকে বিভিন্ন নানাভাবে কিন্তু আর্জেন্টিনার প্রতি যেই ভালোবাসা বাংলাদেশের মানুষের বা আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচগুলোতে আমরা যেমনটি দেখি এই দৃশ্যগুলো সেইভাবেই কিন্তু চলে এসেছে এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এই রাজধানীর টিএসসির পায়রা চত্বরে কি পরিমাণের মানুষের সমাগম হয়েছে এবং আর্জেন্টিনার এখন পর্যন্ত যে 3টি ম্যাচ মুখোমুখি হয়েছে গ্রুপ পর্বে, সেই 3টি ম্যাচেই কিন্তু একই চিত্র দেখা গেছে রাজধানীর এই পায়রা চত্বর বা টিএসসি এলাকায় এবং আজকেও কিন্তু সেই একই দৃশ্য দেখা গেছে। এবং আজকে আমরা যেমনটি দেখছি যে এখানে নতুন কিছু মানুষ আসছে, অর্থাৎ কিছু বিদেশি মানুষ আসছেন এখানে, যারা এখানে বাংলাদেশের যে ফুটবল ক্রেজ বা বাংলাদেশের মানুষের যে ফুটবল ক্রেজ যেটি ইতিমধ্যেই বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বতে পৌঁছে গেছেন, সেই বিশ্ব দরবারে যে পৌঁছে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে নানা জায়গাতে যেখানে জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে সেখানে কিন্তু কিছু না কিছু আর্জেন্টাইন যারা রয়েছেন, যারা মূলত বাংলাদেশের যে ক্রেজিনেসটা ফুটবলের প্রতি সেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অর্থাৎ তাদের দেশ থেকে ছুটে আসছেন, সেই দৃশ্য কিন্তু রাজধানীর এই টিএসসিতেও দেখা যাচ্ছে। এই হচ্ছে রাজধানীর টিএসসির সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী KM সনি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছেন, তা আমরা সেখানটায় চলে যাব এবং দেখার চেষ্টা করব সেখানটার পরিস্থিতি। আমি দাঁড়িয়ে আছি আর ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে কিন্তু আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ দেখানো হচ্ছে বড় পর্দায়। এখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত কিন্তু এখানে এসেছেন খেলা দেখার জন্য, এই মুহূর্ত উপভোগ করার জন্য। এখানে একের পর এক আক্রমণ চালাচ্ছে আর্জেন্টিনা, আর দর্শকদের তো ক্রাউড আপনারা বুঝতেই পারছেন, তারা প্রতিবারের মতো এবারও কিন্তু আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করছেন। সেই মাত্রা কিন্তু গেলবারের চেয়ে এবার আরও দ্বিগুণ বেড়ে গেছে। গেলবার কিন্তু এই ক্যাম্পাস থেকেই তারা বিশ্ব মিডিয়াতে এসেছিলেন এবং এবারও সেই চ্যালেঞ্জ নিয়েছেন, এবারও সফল হয়েছেন। তারা কিন্তু বিশ্ব মিডিয়াতে অলরেডি চলে এসেছেন। আমি যদি খেলার কথা বলি তাহলে এখন পর্যন্ত 12 মিনিটের খেলা চলে, গোল শূন্য ড্র আছে, কিন্তু আর্জেন্টিনা কিন্তু একটা গোল দিয়েছিল, যদিও সেটা অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। এখন কর্নার নিচ্ছেন, দেখা যাক কি হয়। এই সুযোগ কাজে লাগাতে পারেননি, দর্শকরা কিন্তু কিছুটা হতাশই হয়েছেন। শুরুর একাদশে কিন্তু মেসি নেই, তারপরেও দর্শকদের কোনো আগ্রহের কমতি নেই, উন্মাদনার কমতি নেই। তারা কিন্তু প্রিয় দলের জন্য গলা ফাটিয়ে যাচ্ছেন। এই ম্যাচে জয় হার দিয়ে কোনো কিছুই হবে না, তারপরেও জয় ছাড়া কিছুই ভাবছে না আর্জেন্টাইন ফ্যানরা, আর্জেন্টিনা দলও। এখন পর্যন্ত যদি দর্শকদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি তারা কি ভাবছেন, ম্যাচে কি হতে পারে আজকে। আজকে আর্জেন্টিনা 3 আর হচ্ছে যে
আর জর্ডান হয়তো বা 0 বা সর্বোচ্চ 1 গোল হইতে পারে। মেসি নামলে তো এমনি স্কোর হয়ে যাইব, এটা বলা লাগে নাকি? মেসি তো নেই। মেসি হাফ টাইমের পরে নামবে, মেসির খেলা অবশ্যই আমরা দেখবো, মেসি থাকবে। ওকে, আমি একটু যদি বিশ্বকাপের যে পরিস্থিতি এটা যদি বলার চেষ্টা করি, তাহলে আজকে কিন্তু আর্জেন্টিনা যদি জিতে তাহলে ভালো, না জিতলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তারা কিন্তু রংপুর থেকে রাফিন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, তিনি জানাবেন পরবর্তী পরিস্থিতি। ধন্যবাদ। নিজেদের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় 8টায় শুরু হয়েছে আর্জেন্টিনা জর্ডানের ম্যাচ, এবং এই ম্যাচে নিজেদের আনুষ্ঠানিকতার ম্যাচ মাত্র, কারণ ইতিমধ্যেই অস্ট্রিয়া এবং আলজেরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে লিওনেল স্কেলেনির দল। ফলে ব্রেঞ্চে থাকা প্লেয়ারদের অনেককেই আজ নিয়ে এসেছে মূল একাদশে, এবং মূল একাদশে নিয়ে এসে তাদের পরখ করার সুযোগ নিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কেলেনি। তবে এই প্রথম একাদশে কিন্তু খেলছেন না লিওনেল মেসি, এবং প্রথম 2 ম্যাচে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার যে 2 ম্যাচ, সেই 2 ম্যাচে যা লক্ষ্যত রাখা গোলকিপার এমিলিনো মার্টিনোজ আজকে শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই ম্যাচকে ঘিরে কিন্তু আর্জেন্টাইন সমর্থকদের টানটান উত্তেজনা। ইতিমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের স্বাধীনতা স্মারক মাঠে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টাইন সমর্থক সহ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশের এলাকার বিভিন্ন মানুষ এবং অনেকেই পরিবার নিয়েও দেখতে এসেছেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা স্মারক মাঠ, এই মাঠে গত যে 2টা আর্জেন্টিনা ম্যাচ হয়েছে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু কানায় কানায় দর্শক ছিল, সেই তুলনায় কিন্তু আজকে দর্শক অনেকটা কম। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা এই স্বাধীনতা স্মারক মাঠে এলইডি পর্দার মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করেছেন। এখানে প্রত্যেকটি খেলাই মূলত দেখানো হয়। আমরা আজ সকালেও যেমন দেখেছি কলম্বিয়া পর্তুগালের ম্যাচ দেখছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশের যারা রয়েছে। এখন আর্জেন্টিনা এবং জর্ডানের যে ম্যাচ, সেই ম্যাচ উপভোগ করছেন দর্শকরা। বলছেন যে যদিও মেসি এই প্রথম একাদশে খেলছেন না, তবে তারা জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী, কারণ যারা আর্জেন্টিনা সমর্থন করেন না তারা কিন্তু অনেকেই প্রায়শই বলে থাকেন যে মেসি ছাড়া কিন্তু আর্জেন্টিনা কতটা পারফরমেন্স দেখাতে পারবে, সেই বিষয়টি কিন্তু লিওনেল স্কেলেনি আজ পরখ করে দেখার সুযোগ এসেছে। আমরা যেমনটা দেখছি ইতিমধ্যে স্কোর লাইনে প্রায় 15 মিনিট 38 সেকেন্ড, এখনো স্কোর লাইনের ফলাফল 0-0। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট যে স্বাধীনতা স্মারক মাঠ, সেই স্বাধীনতা স্মারক মাঠে দেখতে পাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সে আর্জেন্টিনা এবং জর্ডানের এই ম্যাচ উপভোগ করছেন। তবে আর্জেন্টিনার সমর্থকে বলছেন যে মেসি না থাকলেও অন্যান্য যে প্লেয়াররা রয়েছেন তাদের খেলায় তারা মুগ্ধ, এবং তারা প্রত্যাশা করেন আজকে আর্জেন্টিনা বিজয় লাভ করবেন। অস্ট্রিয়া এবং আলজেরিয়ার বিরুদ্ধে যেভাবে তারা বিজয় লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতিমধ্যে লিওনেল স্কেলেনির দল তার গ্রুপের চ্যাম্পিয়ন এবং টিম 32-তে উত্তীর্ণ হয়েছেন, ঠিক একইভাবে আজও তারা বিজয় লাভ করবেন। এবং সেকেন্ড পর্বে যদি মেসি খেলেন তাহলে গোলের সংখ্যা আরো বাড়তে বলে মনে করেন আর্জেন্টিনা সমর্থকরা। আমরা এখন যেতে চাই জামালপুরে, সেখানে আমাদের সহকর্মী রয়েছে আলমগীর হোসেন। আলমগীর, জামালপুরের কি অবস্থা আমাদের জানাবেন। সরকারি আশিক মাহমুদ কলেজের পানুল আহমদ হলের যে এখানে ছাত্রাবাসে, তো আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু যে আর্জেন্টাইন বিশেষ করে যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই ম্যাচটি উপভোগ করছেন। আপনাদেরকে একটু বলা চলে আর্জেন্টিনা কিন্তু ইতিমধ্যেই প্রথম যে 2টি ম্যাচ অর্থাৎ আলজেরিয়া এবং অস্ট্রিয়াকে হারিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তো বলা চলে এক প্রকার আর্জেন্টিনা কিন্তু অনেকটা নির্ভর হয়ে কিন্তু আজকের এই ম্যাচটা খেলছেন, কারণ আজকের এই ম্যাচ থেকে কিন্তু আর্জেন্টিনাকে আসলে কিন্তু হারানোর কিছু নয়। তারপরেও কিন্তু এই ম্যাচের যে উন্মাদনা বা আবেগ তা কিন্তু আসলে একটুও কমেনি ভক্ত সমর্থকদের মাঝে। তারা কিন্তু সর্বোচ্চ যে আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে আর্জেন্টিনা আজকে জয় লাভ করে তারা পরিপূর্ণ যে 9 পয়েন্ট, এই 9 পয়েন্ট নিয়েই তারা তাদের নকআউট স্টেজ খেলবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে তারা ইতিমধ্যেই চলে গিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে এবারের বিশ্বকাপে সারা জাগর দল কেপ ভার্দে। তো সেই ম্যাচকে সামনে রেখে কিন্তু আর্জেন্টাইন যিনি কোচ রয়েছেন লিওনেল স্কেলেনি তার দলকে তার যে প্রথম
একাদশের অনেকেই কিন্তু আজকের এই ম্যাচে আসলে তারা বিশ্রাম দিয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি ম্যাচটি শুরু হয়েছে। তো আপনারা একটু যদি বলি যে আর্জেন্টিনা কিন্তু এই প্রথম একাদশের কিন্তু প্রায় বেশিরভাগ খেলোয়াড়কেই বিশ্রামে রেখেছেন কোচ লিওনেল স্কেলোনি। তো আজকের এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের যে রিজার্ভ বেঞ্চ থেকে মার্কোস সেন্সি, নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি থেকে শুরু করে নতুন করে কিন্তু তাদের যে বেঞ্চ থেকে কিন্তু অনেক খেলোয়াড়কে আসলে স্কেলোনি পরখ করে দেখছেন। তাদের আর্জেন্টাইন ভক্তদের যে আসলে আশা, তারা আজকে এই ম্যাচেও জয়লাভ করে, অর্থাৎ আজকেও তারা এই জর্ডানকে হারিয়ে পরিপূর্ণ 9 পয়েন্ট নিয়েই তারা তাদের নকআউট স্টেজ শুরু করবে। আলিফ। সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে পদ্মা নদীর বালু উত্তোলন। হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। অবৈধ এই ব্যবসার আধিপত্য ধরে রাখতে চলে অস্ত্রের মহড়া, সংঘাত আর সংঘর্ষ। ঘটছে প্রাণহানিও। অবৈধ বালু বাণিজ্যের নেপথ্যে রাজনৈতিক ছত্রছায়া আর প্রশাসনের উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। উত্তাল পদ্মার বুকে স্পিডবোট ও নৌযান নিয়ে পাবনায় এমন অস্ত্রের মহড়া নিত্যদিনকার। নদীর বুকে অবৈধ বালু উত্তোলন ঘিরে দখল, সংঘাত আর রক্তপাতে নৈরাজ্যের জনপদ পাবনার চরাঞ্চল। প্রায়ই চলে এমন গোলাগুলি, সংঘর্ষ। দ্বন্দ্ব সংঘাতে অহরহ ঝরছে প্রাণ, তবু থেমে নেই বালু খেকোদের উৎপাত। পদ্মার পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী অঞ্চল পরিণত হয়েছে সন্ত্রাসের নৌরুটে। যে দস্যুরা এই এলাকায় ক্ষয়ক্ষতি করছে তাদেরকে অবশ্যই ধরিয়ে ফাঁসির ব্যবস্থা করেন। আমাদের বিশাল ক্ষতি হতেছে, এমন ক্ষতি হতে আমার বাঁচার মতন কাজ নেই, আমরা কৃষক মানুষ। সরকার পরিবর্তনের পর পদ্মার বুক থেকে বালু উত্তোলন বন্ধ ঘোষণা করে প্রশাসন। অথচ সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপনে বা রাতের আধারে চলে কোটি কোটি টাকার অবৈধ বালু উত্তোলন। আর অবৈধ এই ব্যবসার নিয়ন্ত্রণ ঘিরে পাবনার ঈশ্বরদী ও নাটোরের লালপুর থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। সব শেষ গেল শুক্রবার এই নৈরাজ্যের বলি বিএনপি কর্মী মঞ্জু শেখ। কিছু অসাধু রাজনীতিবিদ আছে, তাদের নেতৃত্বে এইসব বালু তুলে শহ বিঘে জমি, আপনার স্পটে গেলে দেখতেন যে কত বড় সন্নিহা পাড়ি, হাজার হাজার কলা বাগান, ক্ষেত, ফসলের জমি ভাঙিয়ে একবার বিলীন হয়ে যাচ্ছে। আমরা কার কাছে বিচার দেবো? আসলে বিচার দেওয়ার মতন তো কেউ নাই। আমরা মনে করছিলাম যে ফ্যাসিস্ট চলে গেলে দেশটা ভালো হবে, আসলে দেশ ভালো হওয়ার মতন লোক নাই। নেতা কর্মী বালু মহলের সাথে পূর্বেও ছিল না, এখনো নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং বর্তমান বিএনপির সময়ে একটি নামও আপনারা বলতে পারবেন না যে নামটা বালু উত্তোলন করছে যে বিএনপি করে। বালু ব্যবসাকে ঘিরে নদী ও চরাঞ্চলে এ পর্যন্ত বহু প্রাণহানি ঘটলেও তার সঠিক পরিসংখ্যান নেই প্রশাসনের কাছে। তবে প্রশাসনের দাবি অবৈধ বালু উত্তোলন বন্ধে চলছে নিয়মিত অভিযান। এই বালু উত্তোলন কার্যক্রমকে সম্পূর্ণ আমরা নিষিদ্ধ এবং এটাকে আমরা বন্ধ করার জন্য আমাদের যে প্রশাসনিক কার্যক্রম, জেলা প্রশাসনের সাথে আমাদের যে সমন্বয়, এর মাধ্যমে আমরা এই কাজটা করে যাচ্ছি। যেহেতু এই জায়গাগুলো চরাঞ্চল, দুর্গম, এবং এটারই অনেক যারা অসাধু মানুষ তারা এটার সুযোগ গ্রহণ করে থাকে। তবে জেলা পুলিশ, জেলা প্রশাসন সর্বদাই এটার বিষয়ে সোচ্চার অবস্থান বজায় রাখে। অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তলদেশ। গতিপথ পরিবর্তনের পাশাপাশি বেড়েছে ভাঙনের তীব্রতা। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষি জমি ও বসতভিটা।
ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ রায় ঘোষণার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আজ রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এই মামলার আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি বশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র। অভিযুক্তদের মধ্যে বর্তমানে শুধু চঞ্চল চন্দ্ররই কারাগারে রয়েছেন। গত বছরের 6 আগস্ট আনুষ্ঠানিকভাবে এ মামলার অভিযোগপত্র জমা দেন প্রসিকিউশন। 15 জন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ উভয়ের যুক্তি তর্কের শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের এই মামলার রায়ের জন্য ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেন। দর্শক, ঘড়ির কাঁটায় প্রায় 8:30। নিশ্চয়ই এরই মধ্যে সকলে বেরিয়ে পড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। যারা অফিসগামী রয়েছেন, সপ্তাহের প্রথম দিন রাস্তায় কিছুটা জ্যাম থাকে। ট্রাফিকের খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন সহকর্মী আলিফ। তিনি জানাবেন কোন রাস্তাগুলো অ্যাভয়েড করলে আসলে সঠিক সময় গন্তব্যে পৌঁছতে পারবেন, এবং সেই সাথে জানাবেন আজকের ওয়েদারের খবরাখবর। তেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন, এরই মধ্যে যেহেতু 8:30 প্রায় বাজতে চলেছে, এর মধ্যে হয়তো যারা অফিসগামী যাত্রী রয়েছেন তারা বেরিয়ে পড়েছেন এবং সেই সঙ্গে দিনের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন। তো সেই জায়গায় দিনের পরিকল্পনা করতে আসলে আবহাওয়ার পূর্বাভাস এবং ট্রাফিক আপডেটটি জানা থাকলে আসলে পরিকল্পনা করা অনেকাংশে সহজ হয়। ঠিক কখন বৃষ্টির সম্ভাবনা থাকে কিংবা রয়েছে কিনা, সেই সঙ্গে আসলে কোন কোন সড়ক এড়িয়ে চললে আসলে যানবাহনের যে চাপ কিংবা যানজট এড়িয়ে যাওয়া যায় এবং সময় বাঁচানো যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের প্রতিদিনের মতো নিয়মিত আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি। এবং আজ আমরা শুরুতেই দেখিয়ে নিতে চাই এই মুহূর্তে আসলে বিশ্বের কোন কোন দেশ বায়ুমান কেমন রয়েছে, কোন কোন শহরের বায়ুমান কেমন রয়েছে, সেই জিনিসটি আমরা আসলে জানাই সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAR-এর যে সূচক, সেই সূচকের ভিত্তিতে। সেই সূচকে আসলে যদি আপনাদের বলে রাখি, 0 থেকে 50-এর মধ্যে যদি সূচক থাকে সেটিকে আমরা বেশ স্বাস্থ্যকর বায়ু, এবং 50-এর উপরে উঠলে মোটামুটি বায়ু, বাট তারপরেও কিছুটা দূষণ মাত্রা রয়েছে। এর ওপর অর্থাৎ 100-র ওপর উঠে গেলে সেটিকে কিছুটা অস্বাস্থ্যকর, এবং 150 ছাড়িয়ে গেলে সেটিকে আসলে পুরোপুরি অস্বাস্থ্যকর বায়ু হিসেবে ধরে নেওয়া হয়। সেই জায়গায় আসলে দূষিত বায়ু এবং বিশুদ্ধ বায়ু, সেই বিশুদ্ধ বায়ুর তালিকায় এই মুহূর্তে বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া শহর সিডনি। বায়ুমান সূচকে তাদের সূচক কিন্তু 9, অর্থাৎ বেশ সুস্বাস্থ্যকর বায়ু কিংবা বিশুদ্ধ বায়ু তাদের দেশে আসলে সিডনিতে এই মুহূর্তে রয়েছে। সেই সঙ্গে সিডনি কিংবা অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরগুলো আসলে কিন্তু এরকম শীর্ষস্থানে প্রায় থেকে থাকে, তার ব্যতিক্রম নয়। এই জায়গায় অস্ট্রেলিয়া এখন 1-এ রয়েছে, সেই সঙ্গে নিউজিল্যান্ডের অকল্যান্ড রয়েছে 2-এ, তাদের বায়ুমান সূচক 10। ফিলিপিন্সের ম্যানিলা রয়েছে 3-এ, তাদের বায়ুমান সূচক 11। এবং যেমনটি বলছিলাম, অস্ট্রেলিয়ার আরও একটি শহর ক্যানবেরা, সেটিও রয়েছে শীর্ষস্থানগুলোর মধ্যে একটিতে, অর্থাৎ 4র্থ স্থানে রয়েছে, তাদের বায়ুমান সূচক 11। এ পর্যায়ে যেমনটি আসলে হয়ে থাকে, যদি ঢাকার অবস্থান খুঁজে পেতে হয় যে ঢাকার বায়ুমান এই মুহূর্তে কেমন রয়েছে, সেটি খুঁজতে আমাদের পলিউটেড সিটিজে যাওয়া লাগবে, এবং সেখানে গেলে আসলে মোটামুটি শীর্ষ 10-এর মধ্যেই ঢাকার অবস্থান খুঁজে পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে আজ ঢাকার বায়ুমান কিন্তু বেশ ভালো, এবং ঢাকার বেশ ভালো এই মুহূর্তে বেশ ভালো বায়ু অবস্থান রয়েছে, এবং শীর্ষ 20-এও আসলে ঢাকার অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না বা নেই। যদি আমরা ঢাকার অবস্থান খুঁজে পেতে হয় তাহলে সেখানে ঢাকার অবস্থান আজ বেশ নিচে দূষিত বায়ুর তালিকায়। ঢাকার অবস্থান খুঁজে 46-এ আসলে ঢাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে, বায়ুমান সূচক 64। যেমনটি আসলে বলছিলাম, 50-এর উপরে এবং 100-র মাঝে থাকলে সেটি আসলে মডারেট কিংবা সেটি আসলে মোটামুটি বায়ুমান ধরে রেখেছে। সেই জায়গায় এই মুহূর্তে ঢাকার অবস্থান কিন্তু বেশ ভালো। তবে যেমনটি হয়ে থাকে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান সূচক খারাপ হতে থাকে, সেই সঙ্গে দূষিত বায়ুর তালিকায়ও ঢাকা কিন্তু উপরের দিকে উঠতে থাকে, যেটি আসলে বেশ দুঃখজনক। এবং সেটি আসলে যারা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় যারা ভোগেন কিংবা শ্বাসতন্ত্রের রোগে যারা ভোগেন, তাদের জন্য সেটি আসলে বেশ হুমকি স্বরূপ। সেই জায়গায় আসলে ঢাকার অবস্থান এই মুহূর্তে 46 এবং বায়ুমান সূচক এই মুহূর্তে 64, সেটি আসলে বেশ আশা জাগা নিয়ে একটি বিষয়। এ পর্যায়ে যদি আমরা অঞ্চল ভিত্তিক কিংবা এলাকা ভিত্তিক ঢাকার বায়ুমান নিয়ে কথা বলতে চাই, সেখানে যেমনটি আসলে দেখা যাচ্ছে প্রতিদিনের মতো আজ কিন্তু ঢাকার বায়ুমান সূচক অন্যান্য দিনের চাইতে বেশ ভালো হওয়ায় এলাকা ভিত্তিক বায়ুমানও বেশ ভালো রয়েছে। এবং সেই জায়গায় দেখা যাচ্ছে প্রায় প্রতিটি অঞ্চলের বায়ুমান সূচক মোটামুটি 50 থেকে 100-র মাঝেই রয়েছে। যেমনটি আসলে হয়ে থাকে গুলশান, নিকেতন, বাড্ডা, এই অংশটাতে বায়ুমান সূচকের অবস্থা বেশ খারাপ থাকে। তবে আজ তার ব্যতিক্রম। এই জায়গায় আজ ঢাকার বায়ুমান সূচকের মতোই এখানেও বায়ুমান সূচক 68। তবে এই জায়গায় ঢাকার মিরপুরে
বায়ুমান সূচক আজ কিছুটা খারাপ, যেমনটি আসলে তারপরেও অন্যান্য দিনের চাইতে বেশ ভালো, যেমনটি আসলে দেখা যাচ্ছে 82। তবে এ পাশে পল্টন, মতিঝিল এই পাশটাতেও বায়ুমান সূচকের অবস্থা কিছুটা খারাপ রয়েছে, যেটি হচ্ছে 96। তারপরেও সেটি 100 ছাড়িয়ে যায়নি, অর্থাৎ বেশ ভালো রকমের বায়ুমান কিন্তু ধরে রেখেছে ঢাকা। এ পর্যায়ে যদি আমরা ঢাকার আবহাওয়া নিয়ে কথা বলতে চাই, এই মুহূর্তে টেম্পারেচার কিংবা তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তবে সেটি অনুভূত হচ্ছে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আজ কিন্তু ঢাকায় বেশ গরম অনুভূত হচ্ছে। সেই সঙ্গে যেমনটি আসলে সেখানে বায়ুমান সূচক নিয়ে বলছিলাম, এয়ার কোয়ালিটি ফেয়ার দেখাচ্ছে, অর্থাৎ বায়ুমান বেশ ভালো রয়েছে। এ পর্যায়ে যদি আমরা বৃষ্টির সম্ভাবনা নিয়ে কথা বলি, যেমনটি আসলে বলছিলাম, আজ সকালের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 10টা থেকে মোটামুটি দুপুর পর্যন্ত তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। রৌদ্র ঝলমল একটি দিন আশা করা যাচ্ছে। সেই সঙ্গে বায়ুর আর্দ্রতাও কিন্তু বেশ কম, 19%, 15%, আবার 19%, এই ধরনের বায়ুর আর্দ্রতা আজ সারাদিন থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর দিকে, অর্থাৎ 2টা 3টা এই পর্যায়ে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা এখানে দেখানো হচ্ছে। সেই সঙ্গে বায়ুর আর্দ্রতাও কিছুটা বাড়বে বলে এখানে পূর্বাভাস দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আসলে মোটামুটি দুপুরের আবহাওয়ার প্রসঙ্গ নিয়ে কথা বলা হলো। যদি অর্থাৎ আপনাদের কারো যদি পরিকল্পনা থাকে দুপুরের দিকে বাইরে বের হওয়ার, সেক্ষেত্রে আপনাদের বৃষ্টি হবে এরকম একটি সম্ভাবনা মাথায় রেখে কিন্তু দিনের পরিকল্পনা সাজানো উচিত হবে। এ পর্যায়ে যদি আমরা সড়কের অবস্থা নিয়ে কথা বলতে চাই, ট্রাফিক আপডেট আপনাদের জানিয়ে দিতে চাই। যেমনটি আসলে আমরা বলছিলাম, আজ সপ্তাহের প্রথম কর্মদিবস, এবং সেই প্রথম কর্মদিবসে এর মধ্যে কিন্তু আমরা অফিস আওয়ারে ঢুকে গেছি, এবং সেই বেলায় যেমন হয় আসলে সড়কে বেশ যানবাহনের চাপ থাকে, তার ব্যতিক্রম কিন্তু এখানে নয়। সবচেয়ে বেশি যানজট দেখা যাচ্ছে, যেমনটি প্রতিদিনের মতো দেখা যায় হাতিরঝিল হয়ে এই রামপুরা বাড্ডা সড়কটি যারা ব্যবহার করবেন, সেখানে তাদের প্রচুর যানজট আজ দেখা যাচ্ছে, অর্থাৎ অনেক যানবাহনের চাপ রয়েছে। রামপুরা ইউলুপ ব্যবহার করবেন যারা, তাদের আসলে অনেকখানি সময় হাতে নিয়ে বের হওয়া উচিত। সেই একই সঙ্গে কিন্তু বনশ্রী রাস্তাটিতেও বেশ যানবাহনের চাপ এবং যানজট রয়েছে, অর্থাৎ সর্বোপরি হাতিরঝিল হয়ে যারা রামপুরা বাড্ডা বের হবেন, বেশ ভালো রকমের সময় হাতে নিয়ে তাদের বের হতে হবে। একই সঙ্গে কিন্তু এরই মধ্যে মহাখালী বাস টার্মিনাল সহ এই পাশটাতেও বেশ যানবাহনের চাপ বেড়ে গেছে, অর্থাৎ এরই মধ্যে যানজট দেখা যাচ্ছে এবং বেশ ভালো রকমের যানজট কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে যদি আমি মহাখালী হয়ে এপাশে গুলশান এভিনিউ, কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে কথা বলতে চাই, সেখানেও যানবাহনের চাপ রয়েছে এবং যানজট রয়েছে, অর্থাৎ এই রাস্তাটিও যারা ব্যবহার করবেন সময় হাতে নিয়ে বেরোতে হবে। স্বাভাবিক সপ্তাহের প্রথম কর্মদিবস আজ, এবং এরই মাঝে কিন্তু সড়কে প্রচুর গাড়ি বের হয়ে গেছে, যেমনটি আসলে এখানে দেখা যাচ্ছে। এ পর্যায়ে তেজগাঁওয়ের কথা যদি বলি, তেজগাঁও ফার্মগেট এই পাশটাতেও কিন্তু যানবাহনের চাপ অনেক। সেই সঙ্গে বিজয় সরণি, খামারবাড়ির এই পাশটাতেও অনেক যানবাহনের চাপ রয়েছে, এবং গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি বের হয়ে গেছে, যেমনটি আসলে হয়ে থাকে। এবং এই পাশে কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার এই পাশটাতেও বেশ যানবাহনের চাপ রয়েছে এবং যানজট অনেক দেখা যাচ্ছে। তবে এ পাশে কিছুটা ব্যতিক্রম কিন্তু আজ ধানমন্ডির এই পাশটাতে, ধানমন্ডির এই পাশে এখনও তেমন কোনো যানবাহনের চাপ তেমন দেখা যাচ্ছে না, যানজটও তেমন দেখা যাচ্ছে না। সেই সঙ্গে মিরপুর রোডে কিছুটা যানবাহনের চাপ তুলনামূলক অন্যান্য রাস্তার চাইতে কিছুটা কম রয়েছে, এবং এ পাশে যানবাহনের কিছুটা চাপ থাকলেও তেমন যানজট আসলে চোখে পড়ছে না। সপ্তাহের প্রথম কর্মদিবস, সেই হিসেবে ঢাকার প্রবেশদ্বারগুলোতে আসলে যানবাহনের চাপ তেমন থাকার কথা নয়, তার ব্যতিক্রম কিন্তু আজও নয়। যেমনটি দেখা যাচ্ছে আমিনবাজার, গাবতলী এই পাশটাতে যানবাহনের তেমন চাপ নেই, কিন্তু মিরপুর 1, টেকনিক্যাল, কল্যাণপুর এই পাশটাতে কিছুটা যানবাহনের চাপ কিন্তু রয়েছে। এ পাশে যদি আমরা 10 নম্বর মিরপুর 10, 11 এ পাশটা নিয়ে যদি কথা বলতে চাই, এ পাশে বেগম রোকেয়া সরণি, সেখানে কিন্তু আসলে তেমন যানবাহনের চাপ নেই, অর্থাৎ যদি আপনি ফার্মগেট থেকে মিরপুর 10-এর দিকে যান, তবে মিরপুর 10 থেকে যদি বিজয় সরণির এই রোডটি ব্যবহার করে থাকেন, তবে সেক্ষেত্রে আপনাকে কাজীপাড়া, শেওড়াপাড়ার এই পাশে কিছুটা যানবাহনের চাপ কিংবা যানজট পোহাতে হতে পারে। এ পাশে 10 নম্বর পার হয়ে যদি ও পাশে মিরপুর 11 পল্লবীর দিকে চিন্তা করা যায়, সেখানে আসলে তেমন যানবাহনের চাপ নেই, শুধুমাত্র মিরপুর 11তে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। এ পাশে ইসিবি, মাটিকাটা এ পাশটাতে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। তো মোটামুটি এই ছিল আসলে ঢাকার সড়কের যে যান চলাচলের সর্বশেষ, এবং সেই সঙ্গে কোথায় কোথায় যানজট রয়েছে, যানবাহনের চাপ কেমন রয়েছে, সেগুলো আমরা জানাতে চেষ্টা করছিলাম। তবে সর্বোপরি আপনাদের কাছে যে অনুরোধ থাকবে, আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন, এবং সময়ের চেয়ে যে জীবনের গুরুত্ব অনেক বেশি, সেটি মাথায় রেখে আপনারা নিরাপদে সড়ক চলাচল করবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি থাকবে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী তাসফিয়া তামান্না। আমির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি ট্রাফিকের আপডেট এবং আবহাওয়ার খবরগুলো জানাচ্ছিলেন। রৌফ, ট্রাফিকের খবরগুলো জানছিলাম এবং সেই সাথে আবহাওয়ার খবর জানছিলাম। আজকে একটি বিশেষ দিনও অবশ্য, আজকে 28 জুন, আজকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন চলবে, এবং এটি আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলবে। এবং সেই সাথে সরকারের যে লক্ষ্য, সেটি হচ্ছে 6 মাস থেকে শুরু করে 59 মাস, অর্থাৎ 5 বছরের কম বয়সী যে শিশুরা আছেন, তাদেরকে আসলে এই
ক্যাপসুল খাওয়ানো হবে এবং সেই সাথে যে লক্ষ্যটি আছে যেটি আসলে দর্শকদেরও জানা দরকার সেটি হচ্ছে যাদের বয়স 6 থেকে 11 মাস তারা পাবেন নীল রঙের ক্যাপসুল এবং যাদের বয়স 12 থেকে 59 মাসের মধ্যে তারা পাবেন লাল রঙের ক্যাপসুল। তো যখন আপনাদের শিশুদের যখন এই ক্যাপসুল খাওয়াতে যাবেন তখন অবশ্যই এই বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে। দর্শক, এই বিষয়ে একটু জানাতে আমাদের সহকর্মী জিয়াউল গণি সেলিম রাজশাহী থেকে যুক্ত হবেন, আমরা তার কাছে এখন চলে যেতে চাই। সেলিম, শুভ সকাল। আপনাকে যেমনটি আসলে বলছিলাম যে 2024 সালের 28 জুন যে ক্যাম্পেইন হওয়ার কথা ছিল তার পরিবর্তে কিন্তু আজ 28 জুন 2026 সালে এই ক্যাম্পেইনটি আজ সকাল 8টা থেকে শুরু হয়ে গিয়েছে। রাজশাহীর অবস্থা জানতে চাই, এখন পর্যন্ত শিশুরা কি সেখানে পৌঁছেছে কিনা, বা আজকে রাজশাহীতে কত ডোজ এই ক্যাপসুলটি করা হবে আর কি বাচ্চাদের খাওয়ানো হবে জানতে চাই। রৌফ, আপনাকেও শুভ সকাল। আসলে সারা দেশে যে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হয়েছে, আজ রাজশাহীতেও আজকে শুরু হয়ে গেছে সকাল 8টায়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান তিনি আনুষ্ঠানিকভাবে শিশুদের টিকা খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন। রাজশাহী সিটি কর্পোরেশন আর রাজশাহী জেলা জুড়ে প্রায় 3,70,000-এর মতো শিশুকে এই টিকা খাওয়ানো হবে। আমরা একটু কথা বলতে চাই সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন মাহফুজুর রহমান রিটন। একটু বলবেন যে আসলে যে হাম নিয়ে যে টিকা নিয়ে যে সংকটের কথা বলা হচ্ছিল, বর্তমানে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হলো, এইটা কি অবস্থা এবং ব্যবস্থাপনা এবং আপনাদের প্রস্তুতি ছোট করে? আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবস্থাপনা অনেক ভালো। আমরা প্রায় 66,883 জনের এই রাজশাহী মহানগরীর শিশু আমাদের রয়েছে যারা 6 থেকে 11 মাস বয়স, তিনাদেরকে আমরা আজকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল আজকে থেকে শুরু করেছি, আমরা উদ্বোধন করলাম। এটি চলমান থাকবে। আপনারা জানেন বিগত ইন্টারিয়াল গভর্নমেন্ট এবং বিগত ফ্যাসিস্ট সরকার এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল কিন্তু তিনারা বন্ধ করে রেখেছিলেন। আর সেই কারণে কিন্তু বিগত কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে হাম রুবেলা নামে প্রকট একটি ভয়ানক রোগ বেঁধে সেটি কিন্তু আমাদের বাংলাদেশের অনেক তাজা প্রাণ ছোট ছোট শিশুরা মারা গেছেন। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের আজকে এই অনুশাসন বাস্তবায়নের জন্য এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আপনি জানেন ইতিমধ্যেই সেগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। আমরাও এখানে বিনামূল্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো আজকে থেকে শুরু করেছি। এটি আমাদের চলমান থাকবে। আমাদের বিশ্বাস ইনশাল্লাহ এটি যদি সবসময় আমাদের প্রতি বছর থাকে, আমাদের শিশুদের আগামী দিন মৃত্যুর কোল থেকে ঝরে থাকার জন্য আর সেইভাবে ঝরবে না ইনশাল্লাহ। রৌফ আসলে বলছেন সিটি কর্পোরেশন প্রশাসক তিনি বলছেন যে সকল ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে এবং সেই কার্যক্রমটি রংগরি জুড়ে একযোগে শুরু হয়েছে এবং শুধু রাজশাহী শহর নয়, রাজশাহী জেলার যে 9টি উপজেলা আছে সেই 9টি উপজেলাতে এই একযোগে কার্যক্রম চলছে। সেখানে স্বাস্থ্য বিভাগ এবং সিভিল সার্জনের কার্যালয় সেটি তত্ত্বাবধান করছেন। সব মিলে যারা হয়তো বাদ পড়বেন আজকে, তারা পরবর্তীতে এইটি বাদ পড়া শিশুরা এই টিকা খাওয়ার সুযোগ পাবেন। তো রাজশাহী থেকে ভিটামিন এ ক্যাম্পেইনের সর্বশেষ তথ্য আমার কাছে ছিল এই। রৌফ, সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। বিদ্যুৎ ও গ্যাসের সংকটের পাশাপাশি বেড়েছে মূল্য। এর ধাক্কা লাগতে শুরু করেছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে প্রতিযোগী দেশের তুলনায় পিছিয়ে পড়ছেন তারা। বাড়তি খরচ সামাল দিতে না পেরে অনেক কারখানার উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। বন্ধ হয়ে গেছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বহু মাঝারি কারখানা। আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কালুরঘাট বিসিক শিল্প এলাকার মোস্তফা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, যেখানে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য তৈরি হচ্ছে জ্যাকেট। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর আগে একটি জ্যাকেটে উৎপাদন খরচ ছিল $5 থেকে $5.5। মূল্য বৃদ্ধির পরে বেড়ে হয়েছে $5.70 থেকে 80 সেন্ট। একইভাবে টি শার্ট ও ডেনিম পণ্য বানাতেও খরচ বেড়েছে অন্তত 10%। ফলে ক্রয়াদেশ হারানোর শঙ্কায় রপ্তানিকারকরা। গ্যাস লাগে কেন স্পেশালি গার্মেন্টসে? শুধু আয়রনিং এর জন্য, স্টিম বা আমাদের বয়লার চালানোর জন্য। যেটা আমাদের বিকল্প হচ্ছে আমাদের ইলেকট্রিক বয়লার ইউজ করতে হচ্ছে 3 গুণ বেশি আমাদের খরচ দিয়ে। প্রতিটা গার্মেন্টস অ্যাটলিস্ট আয়রন করার জন্য তারা গ্যাসের কানেকশনটা পাবে ইমিডিয়েট অ্যাপ্লিকেশন করার সাথে সাথে। এটা অবশ্যই এটা আমাদের কস্টিংয়ে অনেক হেল্প করবে এবং আমাদের গার্মেন্টসের যে কম্পিটিটিভনেস সেটা অনেক বাড়িয়ে দেবে। খাত সংশ্লিষ্টদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশে খরচ বাড়লেও
প্রতিযোগী ভিয়েতনাম, ভারত, চীন সহ অন্যান্য দেশগুলো নানা খাতে ভর্তুকি দিয়ে তাদের পোশাক খাতকে স্থিতিশীল রেখেছে, কিন্তু বাংলাদেশের চিত্র ঠিক উল্টো। বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকৃষ্ট করার জন্য চেষ্টা করছেন, যেখানে দেশীয় বিনিয়োগকারীরা কিন্তু চ্যালেঞ্জের মুখে আছেন। যারা আমরা ধুকে ধুকে মরছি বা কস্টিং বৃদ্ধির পরে আমরা গভীর আতঙ্কের মধ্যে আছি বা চ্যালেঞ্জে আছি, কারণ আমি যদি অর্ডার ধরতে না পারি তাহলে তো আমার পক্ষে বসে বসে সেই বেতন দেওয়া ব্যয় নির্ভর করার সেটার কোনো সক্ষমতা নাই, বরঞ্চ আবেগ লাইবিলিটি ডে বাই ডে বাড়বে। প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নীতিগত ও শুল্ক সহায়তা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। এবারে দেশের বাইরের খবর। মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে আবারও মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশে পরিণত হতে যাচ্ছে ইরান, এমন সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্পের 60 দিনের নিষেধাজ্ঞা যদি দীর্ঘমেয়াদী বহাল থাকে, তবে তেল বিক্রি, নতুন বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার প্রবাহের মধ্য দিয়ে ইরান উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। আরও বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের। সেই নীতিতেই এবার বড় পরিবর্তন এসেছে, আর এটি ইরানের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। এই নীতি দীর্ঘমেয়াদে বহাল থাকলে আগামী 1 দশকের মধ্যেই ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে। 22 জুন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ 60 দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল উৎপাদন, বিক্রি ও সরবরাহের উপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করে। এর ফলে মার্কিন কোম্পানিগুলো সরাসরি ইরানি তেল কিনতে ও ডলারে মূল্য পরিশোধ করতে পারছে। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় 4 দশক পর প্রথমবারের মতো ইরানের জ্বালানি খাতে এত বড় পরিসরে স্বস্তি এসেছে। বর্তমানে দেশটির দৈনিক তেল রপ্তানি প্রায় 15 লাখ ব্যারেল পৌঁছেছে। নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় পরিবহন ও আর্থিক লেনদেনের খরচ কমে যাওয়ায় প্রতি ব্যারেল তেল বিক্রিতে দেশটি আগের তুলনায় বেশি মুনাফা করছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান ছাড় দীর্ঘমেয়াদে বহাল থাকলে ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো পুরনো ক্রেতারা আবারও ইরানি তেল আমদানি শুরু করতে পারে। এর মাধ্যমে নতুন বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রার প্রবাহ ইরানের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তবে ঝুঁকিও রয়েছে, কারণ এই ছাড় আপাতত মাত্র 60 দিনের জন্য কার্যকর। এছাড়া ইউরোপ, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বহাল থাকায় আন্তর্জাতিক ব্যাংক ও বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। তারপরও বিশ্লেষকরা ধারণা করছে, বর্তমান নীতি স্থায়ী হলে আগামী 1 দশকের মধ্যেই ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত হতে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় বাড়ছে মৃত্যুর মিছিল। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে নিহতের সংখ্যা। এ পর্যন্ত 920 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী কারাকাস এবং উত্তরাঞ্চলীয় শহরগুলোতে এখনও নিখোঁজ অন্তত 50,000 মানুষ। সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে বিভিন্ন ভবনের নিচে চাপা পড়া মানুষের জীবিত উদ্ধারের সম্ভাবনা। ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে পুরো কারাকাস অঞ্চলে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। 7.2 মাত্রার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই ফের আধা মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী 7.5 মাত্রার কম্পনে মুহূর্তেই ধুলোয় মিশে যায় শত শত বহুতল ভবন। সন্ধ্যা 6টার দিকে আমি খুব বিকট শব্দ শুনতে পাই। হঠাৎ সবকিছু এক পাশ থেকে অন্য পাশে দুলতে শুরু করে। এটি অত্যন্ত তীব্র এক ঝাঁকুনি ছিল। আমরা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই। নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রাণে বাঁচতে কারাকাসের বাসিন্দা ও প্রতিবেশীরা ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে জানিয়েছে, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় উদ্ধার কাজের জন্য বিশেষ দল ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $20 কোটি বেশি আর্থিক সাহায্য তহবিল ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত।
আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের বন্ধুদের পাশে থাকব। শুধু যুক্তরাষ্ট্রে নয়, শোক জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্য, কাতার, ব্রাজিল, মেক্সিকো, চিলি, চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই জরুরি অর্থ ও উদ্ধার কাজে লজিস্টিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। হরমুজ প্রণালী থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০০ নাবিককে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। আটকে থাকা ১১৫টি জাহাজ থেকে এসব নাবিকদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে IMO মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেস বলেন, অভিযান শুরুর প্রথম ৩.৫ দিনের হিসাব এটি। তবে ওমান উপসাগরে একটি জাহাজে হামলার ঘটনার পর বৃহস্পতিবার সাময়িকভাবে অভিযান স্থগিত করে সংস্থাটি। নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে তারা। বাণিজ্যিক জাহাজগুলো হামলার ঝুঁকিমুক্ত থাকবে এমন পর্যাপ্ত নিশ্চয়তা পেলে ফের উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান IMO মহাসচিব। নিরাপদে জাহাজ চলাচলের জন্য মঙ্গলবার 2টি রুটের সুপারিশ করেছিল সংস্থাটি। এর মধ্যে উত্তর দিকের রুটের নিরাপত্তা দেখভাল করছে ইরান, আর দক্ষিণ দিকের রুটে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।